ইজি লার্ন আজিজুল চ্যানেলে আপনাকে স্বাগতম। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ইজি লার্ন আজিজুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিজুল ইসলাম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গতদিন আমরা যে টপিকসটা শেষ করেছিলাম তার আজকে শেষ অংশ আমরা শেষ করার চেষ্টা করব। জেএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটা কঠিন অধ্যায়, সেটা হলো রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা কোন জায়গাটা কঠিন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এটার সবচেয়ে বেশি কঠিন জায়গাটা হলো স্যার আমি সব কিছুই বুঝতে পারতেছি কিন্তু রাসায়নিক বিক্রিয়া করতে পারছি না। এটাই হলো সবচেয়ে কঠিন একটা জায়গা। আজকে আমি এই কঠিন জায়গাটা তোমাদেরকে সহজ করার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের বিক্রিয়া কেন্দ্রিক কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। এখন বিক্রিয়ার শুরুতে আমাদের কি কি প্রয়োজন, একটা বিক্রিয়া করতে গেলে কি কি প্রয়োজন সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। আমি একটু লিখতেছি। একটা বিক্রিয়া শুরু করতে গেলে তোমাদের যেটা দরকার, প্রতীক, সংকেত, যোজনী, ধাতু, অধাতু, হ্যাঁ মোটামুটি আরও কিছু জানতে হবে। অণু, পরমাণু। এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতীক কাকে বলে এটা আমরা এই অধ্যায়ের প্রথম পার্টে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে সংকেত, এটাকেও বুঝিয়েছি। হয়তোবা প্রতীক এবং সংকেত এটার মধ্যে তোমাদের একটু সমস্যা থাকলেও থাকতে পারে। আমি বলেছিলাম প্রতীকটা থেকেই সংকেত তৈরি হয়। এইচ, এটা হলো হাইড্রোজেনের একটা প্রতীক, কিন্তু এইচ যখন দুটো মিলে H2 তৈরি করলো তখন এটা হয়ে গেল হাইড্রোজেনের একটি সংকেত। অনুরূপভাবে এইচ একটি প্রতীক, ও একটি প্রতীক, H2O, এগুলো মিলে হচ্ছে সংকেত। এবং সংকেতে তৈরি করতে গেলে যোজনীটার প্রয়োজন। তার মানে তুমি এই তিনটা যখন সম্পূর্ণভাবে পারবে তখন তুমি টোটালি যৌগ তৈরি করে ফেললে। এখন দেখো বাকি কি রয়েছে, ধাতু এবং অধাতু। হ্যাঁ, ধাতুও মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি। যে সমস্ত মৌল এদের নামের শেষে আম রয়েছে, অর্থাৎ নামটা উচ্চারণ করতে গেলে আম থাকবে, সেই সমস্ত মৌলগুলোকে আমরা বলতে পারবো ধাতু। এখন যাদের পিছনে আম নেই তাহলে তাদেরকে কি বলবো? হ্যাঁ, তাদেরকে আমরা অধাতু বলবো। এবং বলছি আম ইংরেজি নামেও থাকতে পারে বা তার ল্যাটিন নাম, অর্থাৎ ইংরেজি ছাড়াও আরও একটা নাম ব্যবহৃত হয়, সেই নামটার মধ্যেও থাকতে পারে। তাহলে এই যে দুটো নাম থাকতে পারছে, এই দুটো নামের কারণে দেখা যাচ্ছে যে কোনোটার সময় মেইন নাম থেকেই আম দেখে আমরা ধাতু বের করছি, কোনোটা ল্যাটিন নাম থেকে আম দেখে ধাতু বের করছি। অবশ্যই সবগুলোর তার ল্যাটিন নাম ব্যবহার হয় না। দেখা যাচ্ছে যে কিছু কিছু মৌল আছে যাদের ল্যাটিন নাম থেকেই সংকেতটা মানে প্রতীকটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা ধাতু এবং অধাতু মোটামুটি চিনে ফেললাম। এখন ধাতুটা চেনার মনে করো যে তো সিস্টেম বুঝে ফেললাম আমরা। এখন আমাদেরকে যেতে হবে রাসায়নিক বিক্রিয়া। তার আগে জানতে হবে রাসায়নিক বিক্রিয়াটা কি। রাসায়নিক বিক্রিয়াটা আমি তোমাদেরকে বলতে পারি যে ক্রিয়া মানে হলো কাজ। দেখো এখানে বিক্রিয়ার ব্যাপারটা আসতেছি। বিক্রিয়া থেকে আসতেছে
ক্রিয়া, আর ক্রিয়া থেকে আসতেছে কাজ। তার মানে কোনো কিছু কাজ করা। আচ্ছা, কাজ করবে কে, কার উপর করবে? হ্যাঁ, অবশ্যই একটা পদার্থ যখন আরেকটা পদার্থের সাথে মিলিত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি করবে তখন সেটাকে আমরা বলে থাকি বিক্রিয়া। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে না আমি এখন মোমবাতিতে আগুন লাগিয়ে দিব, আসলে মোম হলো একটা পদার্থ এবং আগুন যে জ্বলতে সাহায্য করতেছে অক্সিজেন, এটা একটা পদার্থ। এই মোম এবং আগুন জ্বলা, এই যে অক্সিজেন মিলিত হয়ে দেখবা যে মোমটা জ্বলতে জ্বলতে এক সময় হাওয়া হয়ে যায়। তার মানে কি, মোমটা শেষ হয়ে গেল, কিন্তু শেষ হওয়ার আগে সে আমাদেরকে দুটো জিনিস দিয়েছিল, একটা আলো এবং দেখো এই মোমটা কোথায় গেল? আসলে মোমটা দুটো পদার্থে পরিণত হয়েছে, একটা হলো কার্বন ডাই অক্সাইড এবং আরেকটা হলো জলীয় বাষ্প। এই যে দেখো, প্রথমে শুরু করেছিলাম কি দিয়ে? শুরু করে দিয়েছিলাম মোম দিয়ে, মোম। তারপরে কি দিয়েছি? মোমের সাথে আগুন, মানে কি? অক্সিজেন। তোমরা জেনে আছো যে অক্সিজেনের ধর্ম হলো আগুন জ্বলতে সাহায্য করা। তাহলে মোম প্লাস অক্সিজেন, তুমি কি পেলে? কার্বন ডাই অক্সাইড এবং আর কি পেলে? জলীয় বাষ্প। তাহলে মোম এবং অক্সিজেন দুজন মিলিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প হলো। তাহলে দেখো শুরুতে কি ছিল? মোম এবং অক্সিজেন। তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প ছিল না। শেষ হওয়ার পর কি ছিল? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। তখন কিন্তু মোম আর অক্সিজেন ছিল না। অর্থাৎ বিক্রিয়ার মানে কোনো কাজ শুরুতে যা পাওয়া যাবে, এই শুরুর জিনিসগুলোকে আমরা বলে থাকি বিক্রিয়ক। এবং একটা বিক্রিয়া শেষ হওয়ার পর আমি যা পেয়ে থাকি এটা হলো উৎপাদ। তার মানে বিক্রিয়ার শুরুতে আমরা যা পাচ্ছি তা হলো বিক্রিয়ক এবং বিক্রিয়ার শেষে যা পাচ্ছি তা হলো উৎপাদ, অথবা এটাকে বলা যেতে পারে বিক্রিয়াজাত। তাহলে বিক্রিয়ক আর হলো বিক্রিয়াজাত। এটা আরেকটু মনে রাখার জন্যে তুমি দেখো, এটা যদি অ্যারো চিহ্ন হয়, আমি যদি এভাবে দাঁড়াই তাহলে এটা হলো বাম দিক এবং এটা হলো ডান দিক। তাহলে বাম দিকেই থাকে বিক্রিয়ক এবং ডান দিকে থাকে উৎপাদ। এখন উৎপাদটা আসলে ফলাফলের মতো। তোমরা এমনিতে যোগ অঙ্ক করেছ, 5 + 2 = 7। এই যেমন এটা ফলাফল, এই ফলাফলটাই হলো উৎপাদ, মানে যেটা উৎপন্ন হয়। আর যেগুলো থেকে তৈরি করা হয় এগুলো হলো বিক্রিয়ক। এখন দেখো যে তোমাদের রাসায়নিক বিক্রিয়া হলো দুইটা পদার্থ বা তিনটা পদার্থ একত্রে মিলিত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি করবে, অথবা একটা পদার্থই ভেঙে গিয়ে একাধিক পদার্থ তৈরি করবে, এরকম হতে পারে। অথবা দুটো পদার্থ একটা আরেকটাকে প্রতিস্থাপিত করে নতুন আরেকটা পদার্থ তৈরি করতে পারে। এই ছিল রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা রাসায়নিক সমীকরণ কথাটা আসতেছে। সমীকরণ, দেখো সমীকরণটা আগে তোমাদেরকে বুঝতে হবে। সমীকরণ কথাটার অর্থ হলো ভাঙলে সমান যোগ করণ বা করা, অর্থাৎ সমান করা। দেখো আমি যদি বলি এখানে যে 5 আর 2 এরা কি সমান? না। আচ্ছা, এটা কখন সমান হবে? যখন এই 2 এর সাথে আমি 3 যোগ করব তখন কিন্তু এটা এবং এটা সমান। যখন সমান হয়ে যায় তাদের চিহ্ন কি দিতে হয়? মাঝে একটা সমান চিহ্ন দিতে হয়। এই যে দুটো পক্ষ থাকে এবং দুটো পক্ষ একটা সমান চিহ্ন দিয়ে সমান করা, এটাকে বলা হয় সমানকরণ বা করা। সমানকরণ বা করা এটাকে বলে সমীকরণ। সহজ ভাষায় একাধিক রাশি থাকবে এবং একটা
সমান চিহ্ন বিদ্যমান থাকবে। এটাকে আমরা কি বলবো? সমীকরণ। একটা রাশি থাকবে এবং এটাতে আমরা কি সমান চিহ্ন ব্যবহার করব। এটা হবে সমীকরণ। কিন্তু আমাদের সমীকরণ ব্যাপারটা না, আমাদের আজকে পড়ার বিষয় হলো রাসায়নিক সমীকরণ। হ্যাঁ, রাসায়নিক সমীকরণটা আসলে কি? রাসায়নিক মানে কি? আমরা সমান করব কিন্তু রাসায়নিক পদার্থগুলোকে আসলে কি করব? আমরা সমান করব। রাসায়নিক পদার্থগুলো সমান সাধারণত হয় কিভাবে একটু যদি খেয়াল করো। রাসায়নিক পদার্থগুলো সমান, রাসায়নিক পদার্থ বলতে আমরা বুঝি এই মৌলিক পদার্থগুলোকে বুঝি এবং যৌগিক পদার্থগুলোকে বুঝি। মৌলিক এবং যৌগিক পদার্থগুলোকে আমরা কি বুঝি? রাসায়নিক পদার্থ বলি। এবং এই রাসায়নিক পদার্থগুলো সমানকরণ, এটাকেই বলে রাসায়নিক সমীকরণ। আমি প্রথমে রাসায়নিক সমীকরণের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আগে রাসায়নিক সমীকরণের বৈশিষ্ট্য কি কি আছে বা কিভাবে রাসায়নিক সমীকরণ তোমরা লিখবে। যেমন এমনি গণিতের সমীকরণ লেখার নিয়ম কি? ওই যে মাঝে একটা সমান চিহ্ন থাকতে হবে। তেমনি রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম হলো অবশ্যই মাঝে সমান চিহ্ন থাকতে পারে, মাঝে অ্যারো চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, তারে এটা হলো 1 নাম্বার শর্ত। অর্থাৎ শর্ত নাম্বার 1, অ্যারো তীর চিহ্ন বা সমান চিহ্ন মাঝে থাকবে। এটা ছিল প্রথম শর্ত তার। এরপরে দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো এই যে বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়ার কিন্তু লিখে প্রকাশ করতেছি, এই জন্য এটাকে বলে সমীকরণ। আমি যে কোনো কথাকে, ভাষার কথাটাকে সমান করে প্রকাশ করাটাকে বলা হয় সমীকরণ। এখন দেখো যে আমরা যে বিক্রিয়াটা করব, এই বিক্রিয়ার শুরুতে কারা কারা ছিল? তোমাদের বলেছিলাম যে শুরুতে যারা থাকে, অর্থাৎ বিক্রিয়া এখনো স্টার্ট হয়নি, শুরু হবে, তখন তাকে বলি আমরা হলো বিক্রিয়ক। আমি তোমাদেরকে একটু সাধারণত দেখি যে তুমি যদি চিন্তা করো ডাল যোগ চাল আরও তেল এগুলো মিলে কি হতে পারে? খিচুড়ি। তাহলে যখন খিচুড়ি হয়ে যায় তখন কিন্তু তেল, চাল আর ডাল আলাদা করা যায় না। তার মানে শুরুতে এই যে আমি এই 3টা পণ্য নিয়েছিলাম, যেগুলোকে নেওয়া হয়েছিল সেগুলো হলো বিক্রিয়ক, এবং শেষে গিয়ে যা পেলাম তা হলো উৎপাদ বা বিক্রিয়াজাত। অনুরূপভাবে তাহলে বুঝতেছি যে বিক্রিয়কগুলোকে বাম দিকে এবং উৎপাদগুলোকে ডান দিকে স্থাপন করতে হয়। এটা হলো রাসায়নিক বিক্রিয়ার আরেকটা নিয়ম, শর্ত। বিক্রিয়ক বাম দিকে এবং উৎপাদ ডান দিকে থাকে। বিক্রিয়ক বাম দিকে এবং উৎপাদ ডান দিকে থাকে। এখন বিক্রিয়কগুলো যখন তুমি লিখবে তখন কি এইভাবে পুরোটাই লিখবে? এই যেরকম অক্সিজেন প্লাস হাইড্রোজেন, এই যে এরা যে আলাদা অবস্থায়, অক্সিজেন প্লাস হাইড্রোজেন আলাদা অবস্থায় রয়েছে, এই আলাদা অবস্থায় তারা কি এইভাবে লিখলে আসলে আমাদের অনেক বেশি জায়গা লাগবে। এই দুটো মিলে এখানে তৈরি হয়েছে পানি। আসলে এইটা রাসায়নিক সমীকরণ নয়। রাসায়নিক সমীকরণ লেখার সময় তোমাদেরকে এই অক্সিজেনকে এভাবে লেখা যাবে না, তোমাদেরকে এই অক্সিজেনের প্রতীক বা সংকেত লিখতে হবে। আসো আমি এখন চিন্তা করব যে প্রতীক লিখব নাকি সংকেত লিখব।
এই দুটোই তো কনফিউশন। এখন অক্সিজেনের আসলে কি আমি প্রতীক লিখবো নাকি অক্সিজেনের আসলে সংকেত লিখবো? এখন প্রতীক কার হয়? প্রতীক হয় শুধু পরমাণুর। এই যে একটা অক্সিজেন, এটা একটা পরমাণু, এটার একটা প্রতীক। কিন্তু এই অক্সিজেনটা যখন অণু হয়ে যায় তখন এটা হলো সংকেত। তার মানে এটা হলো প্রতীক আর এটা হলো সংকেত। প্রতীক হয় কার? পরমাণুর, এবং সংকেত হয় অণুর। তাহলে এই পরমাণুকে কখনোই রাসায়নিক সমীকরণে ব্যবহার করা যাবে না। ভালো করে মনে রাখবা যে পরমাণুকে কখনোই রাসায়নিক সমীকরণে ব্যবহার করা যায় না। তাহলে কোথায় ব্যবহার করতে হয়? পরমাণু ব্যবহার করা যায় না, কাজে ব্যবহার করা যায় অণু। এখন সবসময় আমাদেরকে অণু লিখতে হবে। এখন অক্সিজেন, এই অক্সিজেনের যে অণুটা রয়েছে সেটা হলো O2, এবং হাইড্রোজেনের যে অণুটা রয়েছে H2। এটাও একটা সংকেত, এটাও একটা সংকেত। তাহলে এদেরকে লিখলাম। অর্থাৎ যদি তোমার বিক্রিয়কগুলো থাকবে, উৎপাদগুলো থাকবে, এই বিক্রিয়ক এবং উৎপাদ এদের বাংলা নাম লেখা যাবে না। এদের কি লিখতে হবে? প্রতীক নাকি সংকেত? প্রতীক তো রাসায়নিক বিক্রিয়া লেখা যায় না, আমাদেরকে এগুলো লিখতে হবে সংকেত। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের সংকেত বসাতে হয়। হ্যাঁ, আমরা কি বুঝলাম? যে রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদের সংকেত বসাতে হবে, প্রতীক বসালে হবে না। তাহলে আমরা মোটামুটি সংকেতগুলো বসানো শেষ করলাম। এখন সংকেতের মধ্যে এই যে আমি যে বললাম যে যদি একাধিক বিক্রিয়ক থাকে অথবা একাধিক যদি উৎপাদ থাকতো তাহলে কি করতাম? তাহলে ওই একাধিক বিক্রিয়কগুলোর মাঝে প্লাস চিহ্ন দিতে হবে। একাধিক বিক্রিয়ক বা উৎপাদ থাকলে তাদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। একাধিক বিক্রিয়ক বা উৎপাদ থাকলে তাদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে ব্যাপারটা। এটা হলো যে এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি বিভক্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়ক একটা ছিল, বাম দিকে বসিয়েছি, আর উৎপাদ দুটো হওয়ার কারণে আমরা এগুলোকে ডান দিকে বসালাম। তাহলে এই যে আমরা যে ডান দিকে বসাইলাম, যে দুইটা ছিল, এই দুটো থাকার কারণে এদের দুজনের মাঝে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি। তার মানে আমরা বুঝলাম যে একাধিক বিক্রিয়ক বা উৎপাদ থাকলে তাদের মাঝে প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন বসাতে হয়। এটা ছিল আমাদের বিক্রিয়ার নিয়ম। এখন আমি কখনো তীর চিহ্ন ব্যবহার করছি, আবার কখনো সমান চিহ্ন ব্যবহার করছি। মনে করো যে ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখানে মনে করো আমি কি ব্যবহার করেছি? সমান চিহ্ন ব্যবহার করেছি। হ্যাঁ, তাহলে আসলে মূলত পার্থক্য কিসের কারণে আমি এখানে সমান চিহ্ন ব্যবহার করলাম? আসলে কি পার্থক্য ছিল? পার্থক্যটা এটাই ছিল যে আমি এখানেও সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, কিন্তু সমান চিহ্ন কোথায় ব্যবহার করতে পারবো না আমি আরেকটা উদাহরণ দেখাই যেখানে তুমি সমান চিহ্নটা ব্যবহার করতে পারবে না। সেটা হলো N2H2
NH3। এখানে তুমি সমান চিহ্নটা ব্যবহার করতে পারবে না। কারণ কি, একটু খেয়াল করে দেখো যে এখানে যা যা রয়েছে এখানে তাই তাই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। খেয়াল করে দেখো, এখানে Ca ক্যালসিয়াম এটা কিন্তু একটা রয়েছে, এখানে ক্যালসিয়াম একটা রয়েছে, এখানে কার্বন একটা রয়েছে, এখানে কার্বন একটা রয়েছে, এখানে অক্সিজেনের পরমাণু 3টা রয়েছে, এখানে অক্সিজেন পরমাণু 2টা রয়েছে। এই অক্সিজেনের সাথে এই অক্সিজেন যোগ করলে টোটাল 3টা হয়ে যায়। তাহলে এইদিকে অক্সিজেন 3টা, এখানেও 3টা। তাহলে বাম দিকে যতগুলো পরমাণু রয়েছে এবং যে যে যোগে যে মৌলের যে পরমাণু রয়েছে যতগুলো, ঠিক এই দিকেও সেই মৌলের ততটি করে পরমাণু রয়েছে। অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান, বিক্রিয়ক উৎপাদ সমান। এই সমান হলে আমি তখনই কেবলমাত্র সমান চিহ্ন বসাতে পারবো, অন্যথায় না। তার মানে সমান চিহ্নটা কখন বসাতে পারবো? সমান হলে। আর তীর চিহ্ন বা অ্যারো চিহ্নটা কখন বসাতে পারবো? সব জায়গায়। এখন দেখো, এখানে দেখো, খেয়াল করো, এখানেও সমান আছে, ক্লোরিন 2টো, এখানে দেখো ক্লোরিন 2টা, সোডিয়াম 2টা, সোডিয়াম 2টা। হ্যাঁ, এই যে এই 2টা হয়ে গেল আমাদের, তাহলে এখন সমান চিহ্ন। কিন্তু এখানে এসে দেখো N2 এবং N একটা, H2 H 3টা। তার মানে মিল নেই। না মিল থাকার কারণে এখানে আমি শুধু অ্যারো চিহ্নই বসাতে পারবো, সমান চিহ্ন বসাতে পারবো না। কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বা রাসায়নিক সমীকরণের একটা নিয়ম হলো দুই পক্ষকে সমান করতে হবে। এখন দুই পক্ষকে সমান করতে গেলে অনেকে বলতে পারো, স্যার তাহলে আমি তো এই যে N2 আর H2 এভাবে দিলে স্যার সমান হয়ে যাচ্ছে। না, আসলে তোমাকে এভাবে দেওয়া যাবে না। তোমরা গত ক্লাসে একটা নিয়ম শিখেছ যে আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে যখন একত্রে যুক্ত করব, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে যখন আমি একত্রে যুক্ত করব, তখন তাদের খেয়াল করতে হবে তাদের যোজনীটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নাইট্রোজেনের যোজনী কিন্তু 3 আর হাইড্রোজেনের যোজনী 1। আমি গত ক্লাসে বলেছিলাম যে যোজনী যদি কি থাকে, একই রকম থাকে, অর্থাৎ উপরে প্রথমটারও যোজনী 2, পরেরটারও যোজনী 2, প্রথমটারও যোজনী 3, পরেরটারও যোজনী 3, প্রথমটার যোজনী 1, পরেরটার যোজনী 1, এরকম যদি যোজনীগুলো দুটোরই সমান থাকে তাহলে লেখার দরকার নেই। আবার এটাও বলেছিলাম 2 নম্বর শর্তে, যদি আমাদের যে এমন সংখ্যা থাকে যে দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগটা করতে হবে। ভাগটা করার পরে কি করতে হবে তারপরে আমরা আসতেছি। এবং যদি এই দুটো শর্তের একটাও পালন না করে, অর্থাৎ সমানও না থাকে, এবং যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করাও না যায়, তাহলে আমি ওইটা কি করব? তখন আমি দুজনের যোজনী যা থাকবে সেই যোজনী দুটো স্থানান্তর করতে হবে। অর্থাৎ তুমি প্রথম মৌলটার যে যোজনীটা থাকবে সেটা দ্বিতীয় মৌলকে দিতে হবে, আর দ্বিতীয় মৌলের যোজনী যেটা আছে সেটা প্রথম মৌলকে দিতে হবে। এখন আমরা আসি, আমরা 3টে শর্তের মধ্যে এটা কোনটাতে পড়েছে একটু দেখে নিই। এদের যোজনীগুলো কিন্তু একরকম নয়। আচ্ছা, এদের যোজনীর মধ্যে এমন কোনো ক্ষুদ্রতম সংখ্যা নাই যেটা দিয়ে এদেরকে ভাগ করা যায়। দুটো শর্তের একটা শর্ত পালন করেনি। এবং 3 নম্বর শর্ত হলো, অর্থাৎ উপরের দুটোর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে শুধুমাত্র তাদের যোজনীগুলো স্থানান্তর করে দিলেই হয়। সেই শর্ত অনুযায়ী এই 3টা কিন্তু এখানে বসেছে আর একটা এখানে বসেছে। এখন অনেকে বিক্রিয়াগুলো করার সময় এই সামনেরগুলো দেখে তোমরা পিছনেরটা করো না, সামনের নাম্বার দেখবে না, সামনের প্রতীক দেখবা। অর্থাৎ সামনে যে মৌলগুলো আছে তাদের সংকেতগুলো দেখবে, কিন্তু তাদের নাম্বারের দিকে খেয়াল করার দরকার নেই। কারণ তুমি পরে যখন তৈরি করবা যৌগটা, এই যৌগটা যোজনী দেখে তৈরি করবা, এই সামনেরটার নাম্বার দেখে না। এখন মোটামুটি আমার বিক্রিয়াটা হয়ে গেল। এখন তুমি যদি এটাকে সমান করতে যাও, সমান করতে গেলে আমাকে কি করতে হবে? সমান করতে গেলে তুমি শুধু একটা কাজ করতে পারবা, সেটা হলো প্রত্যেকের সামনে কিছু না কিছু দিয়ে গুণ করতে পারবা। আবার বলতেছি, সমতাকরণের নিয়ম হলো তুমি শুধু গুণ করতে পারবা। কোথায়? সামনে। যেমন যদি লেখা থাকে এখানে যে সোডিয়াম সালফেট,
তাহলে তুমি এই সামনে কোনো একটা জিনিস গুণ করতে পারবে। যদি লেখা থাকে শুধু সোডিয়াম, সামনে গুণ করতে পারবে। অর্থাৎ সমান করার জন্য তোমাকে শুধু সামনে সংখ্যাগুলো বসাতে হবে, বসেই তোমাকে সমান করতে হবে। একটা একটা করে সমান করব। দেখো আমার এখানে নাইট্রোজেন কিন্তু 2টা আছে, আর এখানে নাইট্রোজেন আছে 1টা। আমি বারবার বলেছি গুণ ছাড়া যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না, শুধুমাত্র গুণ করতে হবে। তাহলে এটা তো 2টা আছেই, আর এটা আছে 1টা। তাহলে গুণ কোনটাকে করতে হবে, বেশিটাকে না কমটাকে? বেশিটাকে গুণ করলে তো আরও বেশি হয়ে যাবে, তাহলে কম যেটা রয়েছে সেটাকেই গুণ করতে হবে। এটা হলো N2, 2টা নাইট্রোজেন আছে, এটা 1টা। তাহলে 1কে কত দিয়ে গুণ করলে 2 হয়? 1কে কত দিয়ে গুণ করলে 2 হয়? 1কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 1কে 2। ওকে, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিলাম। হ্যাঁ, 2 বসিয়ে দিলাম, কিন্তু 2 বসানোর পরে নাইট্রোজেন কি হয়ে গেল? সমান হয়ে গেল। নাইট্রোজেন সমান হয়ে যাওয়ার পরে আরেকটা সমস্যা তৈরি করে দিয়েছে। কেন? এই 2টা যখন গুণ করেছি কোনো যৌগের সাথে, তখন শুধু এইটা দ্বিগুণ হয়নি, সাথে সাথে H3টাও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে H3 যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে H3 মানে হাইড্রোজেন আছে 3টি। তাহলে এটাকে যদি আমি 2 গুণ করি, তাহলে 3 দুগুণ 6 আসবে। তার মানে আমি বুঝে নিলাম যে এখানে হাইড্রোজেন রয়েছে 6টি। এখন আমি বাম দিকে দেখি হাইড্রোজেন 6টি আছে কিনা। না, হাইড্রোজেন রয়েছে 2টি। হ্যাঁ, 2 থেকে তুমি যদি এখন 6 বানাতে চাও, কত দিয়ে গুণ করতে হবে? 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 3 দিয়ে 2কে গুণ করতে হবে। তাহলে এখানে আগে থেকেই আছে 2, কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। ওকে, এখন খেয়াল করে দেখো, সবগুলো যখন সমান হয়ে গেল, তখন আমি এই অ্যারো চিহ্নের পরিবর্তে কি সমান চিহ্ন বসাতে পারবো। অর্থাৎ এটা হলো 5 নম্বর শর্ত, অর্থাৎ সমতাকরণ করতে হবে। সমতাকরণ করতে হবে, এই হলো সমতাকরণটা অবশ্যই তোমাদের করতে হবে। তাহলে মোটামুটি এই কয়েকটা টপিকস ঠিক রাখলেই আমাদের রাসায়নিক সমীকরণ আমরা সুন্দরভাবে লিখতে পারবো। এখন আসো, রাসায়নিক সমীকরণ থেকে তো আমরা শিখে ফেললাম রাসায়নিক সমীকরণ এখন বিক্রিয়ায় কিভাবে পরিণত করবে। আমাদের এই বইয়ে কত ধরনের বিক্রিয়া রয়েছে, কোন কোন বিক্রিয়া দেখলে আমরা কি কি বুঝবো যে বিক্রিয়াটা কিভাবে এটা হলো, বা এইটা ওই বিক্রিয়া কেন, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের রাসায়নিক সমীকরণ মোটামুটি আমরা বুঝতে পেরেছি হয়তোবা। এরপরে আমরা অনুশীলন করব বিক্রিয়াগুলো করার সময়। রাসায়নিক বিক্রিয়া শেখার আগে এটাই হলো সবচাইতে কঠিন বিষয়, রাসায়নিক বিক্রিয়া। কিন্তু আমি চাচ্ছি যে তোমাদের কাছে এই রাসায়নিক বিক্রিয়াটা একদম সহজ করে দেওয়ার জন্য। রাসায়নিক বিক্রিয়ার পরিসমাপ্তি মানে পরিসর বা সীমা অনেক বিশাল। এটাকে আসলে যত চর্চা করব তত কন্ট্রোলে থাকবে। আমি যেটা চেয়েছি সেটা হলো তোমাদেরকে তোমাদের বইয়ের যতটুকু বিক্রিয়া আছে এইটুক বিক্রিয়াকে যেন খুব সহজে তোমরা তোমাদের মস্তিষ্কে ধারণ করতে পারো, এবং সেই অনুযায়ী তোমাদের জেএসসি পরীক্ষায় তোমরা একটা ভালো ফলাফল করতে পারো। এই জন্যেই আমি একটা মানে ট্রিক্স বলা যায় যে একদম মজা, সেই রকম মজা যেটা তোমরা আসলে এখন পেতে যাচ্ছ। অবশ্যই এই মজাটা কেউ মিস করবে না। এখন দেখো যে আসলে মজাটা কি, তোমাকে কয়েকটা লাইন মনে রাখতে হবে, তাহলে তুমি তোমার বইয়ের যতগুলো বিক্রিয়া আছে সবগুলো তুমি মনে রাখতে পারবে। লাইন কয়েকটা কি কি? প্রথম লাইন, ধাতুর কাজ হ্যালোজেনকে ধরা। 2 নম্বর লাইন হলো হ্যালোজেন না থাকলে হাইড্রোজেনকে সরিয়ে
তার জায়গায় বসা। CO2 থাকলে CO3 বসাতে হবে। 4 উল্টোটা কাজ করতে হবে। CO3 থাকলে CO2 বসাতে হবে। এটা হলো 2 মাইনাস, এটাও 2 মাইনাস। 5 NH3 থাকলে NH4 প্লাস বসাতে হবে। এবং 6 নাম্বার হলো NH4 প্লাস থাকলে NH3 বসাতে হবে। আমরা যদি দেখো কোথাও যদি সিঙ্গেল হাইড্রোজেন পাই, হাইড্রোজেন পেলে তার আশেপাশে অক্সিজেন খুঁজব। অক্সিজেন পেলে পানি বানাবো। এরপরে কার্বন পেলে তার আশেপাশে অক্সিজেন খুঁজব। অক্সিজেন পেলে কার্বন ডাই অক্সাইড তৈরি করব। এবং হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলো যদি রাসায়নিক বিক্রিয়ায় কখনো একা অবস্থান করে তাহলে এদেরকে H2, N2, O2, Cl2, F2, Br2, I2 এভাবে লিখতে হবে। তার মানে এই যে আমি যেগুলো লিখলাম 5টা
9টা যে পয়েন্ট লিখলাম, এই 9টা পয়েন্ট যদি তুমি মোটামুটি মেনে চলো, তাহলে এই 9টা পয়েন্ট থেকে তুমি রাসায়নিক বিক্রিয়াগুলো সুন্দরভাবে করতে পারবে। অবশ্যই আমি আশা করব তোমরা এই 9টা পয়েন্ট অবশ্যই লিখে নিবে খাতায় খুব সুন্দর করে, এবং এটা একদম মেমোরাইজ করার চেষ্টা করবে। যত বেশি তুমি মেমোরাইজ করতে পারবে, বিক্রিয়াগুলো সলভ করা তোমার পক্ষে তত সহজ হয়ে যাবে। এখন এগুলো মনে রাখার পরে অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়েছো। এরপরে আমি চলে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া তোমাদের বইয়ে কত প্রকার রয়েছে। রাসায়নিক বিক্রিয়া খুব সহজ তোমাদের যতটুকু। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াকে তোমার চারটি ভাগে ভাগ করা হয়েছে। রাসায়নিক বিক্রিয়াগুলোকে চারটি ভাগ কি কি আমরা যদি একটু খেয়াল করি, চারটি ভাগ। একটি হলো সংযোজন, আরেকটা হলো দহন, আরেকটা হলো প্রতিস্থাপন, আরেকটা হলো বীজজন। আসলে বিক্রিয়াগুলো আসলে অনেক 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 সহজ। আরও অনেক প্রকার রয়েছে, কিন্তু তোমাদের বইয়ে এগুলো নিয়ে আলোচনা করানো হয়নি। সংযোজন, হ্যাঁ, আমি যদি এটাকে সংক্ষেপে লিখি, যোগ। বিয়োজন, বিয়োগ। প্রতিস্থাপন, প্রতিস্থাপন, সরিয়ে বসা। আর দহন মানে হলো পোড়ানো অক্সিজেন দিয়ে। তুমি যদি এই কথাগুলো মনে রাখো, তাহলেই তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পারবে। তোমরা যোগ অঙ্ক নিশ্চয়ই করেছো। দেখো যোগ অঙ্ক কীরকম হতে পারে। 5 + 3 = 8, এটা একটা যোগ অঙ্ক। 4 + 2 = 6, এটা একটা যোগ অঙ্ক। 1 + 2 + 3 5 6, এটা একটা যোগ অঙ্ক। দেখো এই যোগ অঙ্কেতে দুটো রাশি মিলিয়ে একটা রাশি হয়েছে, এই যোগ অঙ্কে দুটো রাশি মিলে একটা রাশি হয়েছে, এই যোগটার মধ্যে তিনটা রাশি মিলে একটা হয়েছে। অর্থাৎ খেয়াল করো, এদের শেষ ফলাফলটা একটাই হবে। আর এদের যে সামনের যেগুলো রয়েছে রাশি, এগুলো দুটোও হতে পারে, তিনটা হতে পারে, কিন্তু একটা হতে পারবে না। বলো তো কেন? 5 = 5, এটা কি কোনো যোগ হলো? হলো না। তার মানে আমরা বুঝতেছি যোগ অঙ্ক করতে গেলে বাম দিকে দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, 4টা 5টা 6টা, অনেক রাশি থাকতে পারে, কিন্তু ফলাফল ডান দিকে একটাই পাওয়া যায়। তাহলে ফলাফল যদি ডান দিকে একটা পাওয়া যায়, তাহলে এইখানে আমরা এই সংযোজন বিক্রিয়াটাও ঠিক সেম টাইপের ওরকম। অর্থাৎ তোমার অ্যারো চিহ্নের পরে একটাই সংখ্যা পাওয়া যাবে। যেমন দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর বাম দিকে আমাদের এই যে এখানে যে সোডিয়ামটা ছিল, সোডিয়াম থাকবে একা, আর এখানে যে ক্লোরিন ছিল, ক্লোরিনটা থাকবে একা। এই হলো একটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া করার জন্য যেগুলো শর্ত দিয়েছি সমীকরণ লেখার, সেখানে অনেকগুলোই এখানে মানা হয়নি। দেখো মানা হয়নি, সংকেত লিখেছি, ঠিক আছে। একাধিক বিক্রিয়ক আছে, সেটাকেও যোগ চিহ্ন দিছি। আমরা এটা একটু পরে আসতেছি, আগে তোমাদেরকে বুঝাই যে সংযোজনটা কি। সংযোজন হলো বাম দিকে একাধিক জিনিস থাকবে আর ডান দিকে একটা জিনিস থাকবে। বাম দিকে একাধিক জিনিস থাকবে আর ডান দিকে একটা জিনিস থাকবে। এখানে আসো, PCl3 এবং Cl2, এটা হচ্ছে PCl5, H2, N2, NH3। এখানে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড।
ক্যালসিয়াম কার্বনেট। দেখো এগুলো প্রত্যেকটা বিক্রিয়াই হলো আমাদের কি সংযোজন। তোমাদের আরো কিছু বিক্রিয়া দেওয়া আছে, FeS, তারপর আরো দেওয়া আছে আরো অনেক লেখা যায়, সেটা হলো হ্যাঁ তোমরা দেখবা যে এগুলো উৎপাদগুলো তৈরি করার সময় আমি সবসময় যোজনীর নিয়ম মেনে চলেছি। এটা 2, এটাও 2 ছিল, এটা 1 ছিল, এইটা 5 ছিল, এটা 1 ছিল, এই 5 এখানে চলে গেছে, 1 এখানে চলে আসছে। এই যে এটা 1 ছিল, এটা 3 ছিল, এটা 1 ছিল, এই 3 এখানে চলে গেছে, এই 1 এখানে চলে আসছে। দেখো ক্যালসিয়াম 2 ছিল, কার্বনেট 2 ছিল, 2 2 কেটে গিয়ে কোনোটা আসেনি। ম্যাগনেসিয়াম এটা 2 ছিল, সালফেট 2 ছিল, সালফার, জিঙ্কও 2 ছিল, সালফার 2 ছিল, মিলে যাওয়ার কারণে এদের বসেনি। অর্থাৎ এখানে আমরা যখন বসাচ্ছি তখন এগুলো কিন্তু যোজনী দেখে মিল করে বসাচ্ছি। হ্যাঁ, যোগাঙ্কের বেলায় নিয়মটা কি হচ্ছে তাহলে? যোগাঙ্কের বেলায় নিয়মটা হচ্ছে যে একাধিক কি, দেখো একাধিক, এটাকে মৌল আছে, কিন্তু এখানে একটা মৌল একটা যৌগ, দুটোই মৌল, একটা যৌগ আর একটা যৌগ আর একটা মৌল আর একটা মৌল আর একটা মৌল আর একটা মৌল, অর্থাৎ একাধিক মৌলও থাকতে পারে, একাধিক যৌগও থাকতে পারে। এখন যদি একাধিক মৌল থাকে বা একাধিক যৌগ থাকে, যদি শুধু মৌল আর মৌল মিলে হয়, অর্থাৎ এই যে একটা মৌল আর মৌল মিলে আছে, এই যে একটা মৌল মিলে আছে, এই যে একটা রয়েছে এবং এইখানে 2টো রয়েছে, অর্থাৎ এই যে 5টা যে রয়েছে, এই 5টা হলো শুধু মৌল। এই মৌলগুলোর মধ্যে, অর্থাৎ মৌল যোগ মৌল, তাহলে এটা হবে কি মৌল যোগ মৌল, এটা হবে সংযোজনের সংশ্লেষণ। শুধু মৌল হলে সেটার আলাদা আরেকটা নাম আসে সংশ্লেষণ, আর যেগুলো যৌগ আর মৌল মিলে আছে এগুলোর নাম সংযোজন বললে হবে। এখন তোমরা বলতে পারো স্যার এই যে মৌল এবং মৌল, এই যে মৌল এটা যদি সংশ্লেষণ হয়, এই সংশ্লেষণ বিক্রিয়াটা কি, এদের নাম সংশ্লেষণ, তাহলে এরা কি সংযোজনের মধ্যে না? অবশ্যই এরা সংযোজনের মধ্যে, এই সংযোজনের মধ্যে এরাও রয়েছে। তোমরা হয়তো মনে করবা যে করডাটা যে পর্বটা পড়িয়েছিলাম ওর মধ্যে কি সবাই মেরুদণ্ডী ছিল? না, কিছু মেরুদণ্ডী ছিল, কিছু মেরুদণ্ডী না, নটকট ছিল। তাহলে যেটা মেরুদণ্ডী বলবো ওকে কিন্তু আমরা করডাটাও বলতে পারতেছি, তেমনি একে যেমন আমরা সংশ্লেষণও বলতে পারতেছি, একে আমরা সংযোজনও বলতে পারি, কিন্তু এটাকে শুধুই সংযোজন বলা যায়, সংশ্লেষণ বলা যায় না। তাহলে আমরা মোটামুটি সংযোজন বিক্রিয়াটা বুঝে ফেললাম। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো দহন। দহন অনেক সহজ। দহন হলো অক্সিজেন দিয়ে পোড়ানো। তাহলে সবচেয়ে সহজ এটা একটা বিক্রিয়া, দেখলেই চেনা যায়, সেটা হলো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন তৈরি করে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাদের দেখো ওই যে লিস্টটা লিখে দিয়েছিলাম, এই লিস্টের মধ্যে কিন্তু O2 ছিল। আচ্ছা, আমি যখন এটা তৈরি করব আমি কিন্তু অন্য কারো দিকে দেখবো না, এটার যোজনীর দিকে তাকাবো। ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। আমি বলছি একই হলে লেখার দরকার নেই, তাহলে এখানে আমি কিছুই লিখবো না। তাহলে আমার কিন্তু মোটামুটি বিক্রিয়া হয়ে গেছে। হ্যাঁ, এটাই মোটামুটি বিক্রিয়া কমপ্লিট। কিন্তু এই অ্যারো চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দিতে গেলে আবার 2 পাশ সমান করতে হবে, এটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে এখন এখানেই বলে ফেলতেছি যে একটু যদি মিলায় নাও, ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা, এখানে অক্সিজেন কয়টা? 2টা, এখানে অক্সিজেন একটা। তাহলে একটা অক্সিজেনকে আমি 2টা বানাইতে কি গুণ করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এখন 2 দিয়ে যদি গুণ করি তাহলে ম্যাগনেসিয়ামও হয়ে গেল তখন 2টা, শুধু অক্সিজেন না, ম্যাগনেসিয়ামও 2টা হয়ে গেছে, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম একটা, তাহলে এখানে 2 দিয়ে দাও। হ্যাঁ, এখন সমতাকরণ হয়ে যাওয়ার কারণে তুমি এখানে কি লিখতে পারবা?
এরো চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসাতে পারবা। এই যে অক্সিজেন দিয়ে কোনো কোনো মৌল বা যৌগকে পোড়ালে যে বিক্রিয়াটা হয় এটাকে আমরা বলে থাকি দহন বিক্রিয়া। এই যে আয়রনকে ফেরাস অক্সাইড, হ্যাঁ এটাও দহন বিক্রিয়া। সমান চিহ্ন দিয়েছি কিন্তু সমান করিনি, তাহলে করতে হবে। এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 2 দিতে হবে। আয়রন যখন 2টা হয়ে গেল, এই আয়রন 2টা মেলার জন্য এইখানে, এটাকেই বলে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। ওকে, তাহলে আমাদের দহন বিক্রিয়া হয়ে গেছে। এখন আমাদের আছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা আসলে কি? প্রতিস্থাপন তোমরা যদি একটু মজা করে বোঝো যে প্রতিস্থাপন জিনিসটা হলো সরিয়ে বসা। সরিয়ে বসা, দেখো সরিয়ে বসা কিরকম? মনে করো যে বিক্রিয়ার বাম দিক, এখানে বিক্রিয়ার বাম দিকে আমি একটা লিখলাম যে এই যে এক্স, এই যে ওয়াই, এই যে জেড, এবং এখানে এ একা রয়েছে। এখন এখানে এক্স আছে, ওয়াই আর জেড একসাথে আছে, কিন্তু আমি যদি এখানে লিখি এক্স এ জেড, একটু খেয়াল করো, তার মানে এক্স আর জেড এদের মাঝে ছিল ওয়াই, এক্স আর জেড এদের মাঝে চলে আসছে এ, মানে এ এখানে ছিল ওয়াই, ওখানে এ হয়ে গেছে। তাহলে এই ওয়াই এর জায়গাটা কে দখল করেছে? এ এসে এই ওয়াই এর জায়গা দখল করেছে, আর ওয়াই বেরিয়ে গেছে। তার মানে এই ওয়াইটা পরবর্তীতে কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। তোমরা দুষ্টামি করলে তোমাদের বাবাও ঘাট ধরে বাসা থেকে বের করে দিবে, ব্যাপারটা এরকম। অর্থাৎ এই যে এই মৌল, তার ছেলেপেলেগুলো রয়েছে। এখন এই যে এই মৌলটা এই যৌগে থেকে যে কোনো একটা মৌলকে বা যৌগমূলককেও কিন্তু অপসারণ করতে পারে। অর্থাৎ কোনো একটা মৌল অন্য একটা যৌগের একটা মৌলকে যদি অপসারণ করে তার জায়গায় বসে ওই মৌলটাকে বের করে দেয়, এই যে জায়গায় বসেছে, বসে ওকে বের করে দিয়েছে, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি প্রতিস্থাপন বিক্রিয়া। এখন শোনো, যে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বুঝতে পারলাম। এখন প্রতিস্থাপন বিক্রিয়া তো এইরকম, কিন্তু এই যে প্রতিস্থাপন বুঝতে গেলে আরও একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, আমি একজনকে যদি সরাতে যাই, তার তুলনায় আমার শক্তি অবশ্যই বেশি হতে হবে। আবার বলছি, যদি আমি কাউকে কোনো স্থান থেকে সরাতে চাই, তাহলে অবশ্যই তার চেয়ে আমাকে শক্তিধর হতে হবে। তুমি একটা চেয়ারে বসে আছো, এখন তোমার চেয়ে একটা ছোট ভাই, অনেক ছোট, সে এসে বলতেছে তুমি উঠে যাও। তুমি কি উঠবে? না, অবশ্যই তুমি উঠবে না। কিন্তু তুমি এক জায়গায় বসে আছো, তোমার বাবা যদি এসে বাবা একটু সরে বসো তো, হ্যাঁ তুমি বসবে, কারণ তুমি তোমার বাবাকে সম্মান করো। ছোটদেরকে আসলে স্নেহ করো, কিন্তু তারপরও তার কথাটা তো অত গ্রাহ্য করবে না, কারণ তুমি তোমার বাসায় তোমার ছোট ভাই বোনকে যতটা ভয় না পাও, তোমার বাবা মাকে কিন্তু তার চেয়ে বেশি ভয় পাও। তার মূলত আমাদেরকে জানতে হবে যে সরানোর ক্ষেত্রে কার শক্তি বেশি এবং কার শক্তি কম। এই শক্তিটা মনে রাখার জন্য তোমরা একটা ছন্দ মনে রাখবা, যে শক্তি অনুযায়ী পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, lead, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড। এই যে এগুলো হলো তাদের সক্রিয়তার ক্রম বা শক্তির যে মাপকাঠি। শক্তি সবচেয়ে বেশি কার? এই যে উপরে আছে, এ যে কোনো যৌগ থেকে এদের প্রত্যেককে সরাতে পারবে। তারপরে শক্তিকার পটাশিয়ামের, এই পটাশিয়াম যে কোনো যৌগ থেকে এর নিচেরগুলোকে সরাতে পারবে, কিন্তু লিথিয়ামকে সরাতে পারবে না, কারণ লিথিয়ামের শক্তি পটাশিয়ামের তুলনায় বেশি। সোডিয়াম কাদেরকে সরাতে পারবে? নিচেরগুলোকে, উপরেরগুলোকে পারবে না। ক্যালসিয়াম
কাদেরকে সরাতে পারবে? নিচেরগুলোকে, উপরেরগুলো পারবে না। এটা মনে রাখা খুব সহজ, একদম খুবই সহজ। সেটা হলো, দেখো, লিলি কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হায়। কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। তাহলে লিলি কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হায়, কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। এখন এই ছন্দটা যদি মনে রাখো তাহলে তুমি দেখো, প্রথমে একটা যৌগ যদি লেখো, সেই যৌগটা মনে করে লিখলাম আমি এই কপার দিয়ে, কপার SO4। এখন দেখো কপারের যোজনী কিন্তু, কপারের যোজনী 2, আবার সালফেটের যোজনীও 2, কপারের 1ও আছে 2 আছে, আমি এখানে 2 ব্যবহার করলাম। তাহলে এটা হলো কপার সালফেট। দেখো তো এখানে কপার কোথায় কোথায় আছে? হ্যাঁ, তাহলে এই কপার সালফেটের সাথে আমি যদি এখন এই সোডিয়ামটা নেই, এখন দেখো তো সোডিয়াম কি এই কপারকে সরাতে পারবে? দেখি সোডিয়ামের ক্ষমতা বেশি না কপারের ক্ষমতা বেশি? ও, সোডিয়ামের ক্ষমতা বেশি, কপারের ক্ষমতা কম। তাহলে সোডিয়াম কপারকে যে কোনো যৌগ থেকে সরাতে পারবে। তাহলে সোডিয়াম যদি একে সরিয়ে দেয়, তাহলে দেখো এখানে আসতেছে এনে সরিয়ে দিয়েছে, তাহলে এই সোডিয়ামটা এখানে বসেছে এবং তার সাথে কি থাকবে? SO4। একে সরিয়ে দিয়েছে, তাহলে এই কপার তো বেরিয়ে যাবে, তাহলে এই যে কপার এখানে চলে গেল। এখন খেয়াল করো, আমি যখন এই যে যৌগ গঠন করলাম, এর যোজনী কিন্তু 2 এবং এর যোজনী 1, তাহলে যোজনী গঠন অনুযায়ী মেলেনি বা ভাগ করাও যায় না, তাহলে এর যোজনী একে দিতে হবে আর এর যোজনী একে দিতে হবে। 1 একে দিলেও কোনো লাভ নেই, এই 2টা যোজনী ঠিক হলো। এখন দেখো এখানে সমতাকরণ যদি আমি করে ফেলি, দেখো সোডিয়াম এখানে 1টা বাট এখানে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবা, তাহলে 2টা হয়ে গেল। এখন দেখো S একটা, O 4টা, O 4টা, কপার একটা, কপার একটা। তাহলে সমতাকরণ হয়ে যাওয়ার পরে আমি এই চিহ্নটা উঠিয়ে কি চিহ্ন দিতে পারি? সমান দিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে আবার লিখি কপার সালফেট এবং এখানে লিখি জিঙ্ক। হ্যাঁ, এখন জিঙ্ক কোথায় আছে আর কপার কোথায় আছে একটু খেয়াল করো। এই যে জিঙ্ক কোথায়, জিঙ্ক কোথায়? এই যে জিঙ্ক, আর এই যে কপার, কার ক্ষমতা বেশি? জিঙ্কের ক্ষমতা বেশি। তাহলে জিঙ্ক কী করবে? ওকে গিয়ে সরিয়ে দেবে। সরিয়ে দেওয়ার পরে কি হবে? এই যে এখানে জিঙ্ক সালফেট তৈরি হবে এবং এই কপার সরে গিয়ে এই যে আলাদা হয়ে গেল। এখন জিঙ্কের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, 2 এবং 2 মিলে গেলে কোনো যোজনী দেওয়ার দরকার নেই। এখন কথা হলো, যদি এটা এরকম না থেকে এরকম থাকতো, অর্থাৎ H2SO4 আর এখানে থাকতো কপার, একটু খেয়াল করো যে কপার কোথায় অবস্থিত? কপার সরাতে চাচ্ছে কাকে? হাইড্রোজেনকে। দেখি কপার কোথায় আছে? এই যে সরাতে চাচ্ছে কাকে? হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষমতা বেশি, কপারের ক্ষমতা কম। তাহলে এর যেহেতু কম ক্ষমতা, ওকে গেলেও ওকে সরাতে চাইলেও সরাতে পারবে না। তার মানে এখানে কি হবে? লিখতে হবে বিক্রিয়া হবে না। তাহলে আমরা এতক্ষণ যে বিক্রিয়াগুলো করলাম এগুলো ছিল কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ কাউকে সরিয়ে দেওয়া বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া মোটামুটি শিখলাম এবং এইটাই শিখতে হবে প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য। এই ছন্দটা তোমাদেরকে মনে রাখতে হবে, লিলি কেনাকে ম্যাকিয়াভেল্লি যেন ফিরে পাবে হায়, কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। এখন আমাদের বাকি থাকলো বিযোজন বিক্রিয়া। বিযোজন হলো আমরা সংযোজন যে বিক্রিয়াটা করেছি তার ঠিক উল্টোটা। সংযোজন কি করেছি? সংযোজন করেছিলাম যে 2 + 3 যোগ করে 5, আর বিযোজনটা ব্যাপারটা এরকমটা, বিয়োগ ঠিক না, তবে যোগের উল্টোটা। 5 = 2 + 3, মানে 5কে ভাঙলাম, ভেঙে কি যোগফল করলে 5 হয় সেটাকে ওই দিকে লিখলাম এরকম। অর্থাৎ ওখানে যেমন ফলাফল একটা ছিল কিন্তু বিক্রিয়ক একাধিক ছিল, এখানে বিক্রিয়ক একটা, ফলাফল একাধিক।
তাহলে কিভাবে আসবে দেখো, আমি যদি লিখি ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন ভেঙে ফেলবো তখন ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এবং কি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে এটাই ছিল আমাদের কি মোটামুটি বিয়োজন বিক্রিয়া। এরকম বিয়োজন বিক্রিয়া অনেকগুলো রয়েছে, যেমন এই যে FeCl5 এটাকে ভাঙলে FeCl3, এটাকে ভাঙলে FeCl2 আর এখানে হলো Cl2। এই দেখো আমরা এই বিক্রিয়াটাকে সমতাকরণ করছি কিনা দেখি একটু। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, অক্সিজেন এখানে তিনটা, এখানে একটা আর দুইটা, তিনটা, কার্বন একটা, সমতাকরণ হয়েছে। তাহলে এর তীরের চিহ্ন পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারি, কিন্তু এখানে সমতাকরণ হয়নি। দেখো আয়রন আয়রন ঠিক আছে, ক্লোরিন এখানে তিনটা, কিন্তু ক্লোরিন এখানে দুইটা এবং দুইটা, কটা হয়ে গেল? চারটা হয়ে গেল। দুইটা এবং দুইটা কটা হয়ে গেছে? চারটা হয়ে গেছে। এখন 4 আর এই 3 এটা সমতা করাটা খুব টাফ হয়ে যায়। আমি যদি এখানে এটাকে 6 বানানোর চেষ্টা করি, দেখো 2 দিয়ে গুণ দিলাম, এটা 6 হয়ে গেল। এখন এখানে তো অলরেডি আছে 2 এখানে, তাহলে এখানেও কিন্তু এই যে 2 দেওয়া যেতে পারে, এই দুইটা এখানে দিতে পারি। তাহলে দেখো তো এটাও কি 2 দুগুণ 4 আর 2 এ 6 হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা এখানে সমতাকরণ করতে পারলাম। তাহলে অ্যারো চিহ্নটা আমাদের সমান চিহ্নে পরিণত হবে। আবার বুঝাচ্ছি যে আয়রন একটা ঠিক ছিল, কিন্তু এখানে ক্লোরিন 2টা, এখানে ক্লোরিন 3টা ছিল, এখানে ক্লোরিন 2টা, 2 2 4 আর এখানে ছিল 3। এই 4 3 সমান করাটা কোনো কিছু গুণ দিয়ে সমান করা সম্ভব না। এই জন্য আপাতত আমরা 3কে 2 দিয়ে গুণ দিলাম, দেওয়ার পরে যখন এটা 6 হয়ে গেল, কিন্তু এখানে তো 4 থাকতেছে, এখানে আমাদের ক্লোরিন 2 ভাগে বিভক্ত আছে। আমি যে কোনো একটাকে, যেহেতু আয়রন এখানে 2 দিয়েছি, এই আয়রনেরও 2 দিতে হবে, তাহলে এই 2 দেওয়ার কারণে এটা 2 থেকে 4 হয়ে গেল, 4 আর 2 মিলে কি হয়ে গেল? 6। এই হলো আমাদের কি বিক্রিয়া? বিযোজন বিক্রিয়া। মোটামুটি যে এই বিক্রিয়াগুলো, যে রাসায়নিক বিক্রিয়া আমরা শেষ করতে পারলাম। এরপরে তোমাদের বইয়ের যে বিক্রিয়াগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবা, এবং ওই যে আমি যে 9টা নিয়ম লিখে দিয়েছিলাম, এই 9টা নিয়ম কিন্তু এখানেও ফলো হয়েছে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা। দেখো আমি একবার লিখেছিলাম CO3 থাকলে CO2 বানাতে হবে, দেখেছো? নিয়মটা কিন্তু মেরেছে। এবং কি বলছে যে আরও কিছু নিয়ম ছিল, যে ধাতুর কাজ হ্যালোজেনকে ধরা, হ্যালোজেন না থাকলে হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসা। যেমন এইরকম এই যে NaCl, এই যে এটা হলো ধাতু, ধাতুর কাজ হ্যালোজেনকে ধরা, NaCl, এই যে এইভাবে আসলে কি গঠিত হচ্ছে। তাহলে মূলত এইভাবে যে আজকের ক্লাসটা যদি করো এবং আগের 2টা ক্লাস খুব মনোযোগ সহকারে করো, এই 3টা ক্লাস মিলে তুমি একটা খুব ভালো পারফরমেন্স নিয়ে তুমি JSC পরীক্ষা দিতে পারবে। এবং এই অধ্যায়ে আশা করি যেটা তোমাদের ভয় ছিল, সেই ভয়টা দূর হয়ে গেছে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত। এবং এরপরে আমাদের এই রাসায়নিক শক্তিটাকে কিভাবে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি এবং বিদ্যুৎ থেকে আবার কিভাবে রাসায়নিক শক্তি পেতে পারি, এটা নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। অবশ্যই ক্লাসটা মিস করবে না। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো, এই বলে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আজিজুল ইসলাম। সবার প্রতি রইল আমার আন্তরিক দোয়া এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।